নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের সাবেক সেনাকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার এবং এই গ্রেপ্তারি কি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিহিংসা নাকি অন্য কিছু, এই বিষয়টি নিয়ে আজকে আমি খানিকটা আলোকপাত করতে চাই। তার কারণ বাংলাদেশে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কিন্তু এইটা। সকাল থেকে এই খবর নিয়েই বাংলাদেশে তুমুল আলোচনা চলছে যে সাবেক সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল পদে কাজ করেছেন যে সেনাকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী, তাকে ঢাকার গোয়েন্দা পুলিশ আজকে গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং শেষ পর্যন্ত যা খবর যে তাকে মানব পাচারের অভিযোগে একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন সকাল থেকে যে চর্চাটি শুরু হয়েছে, বিশেষ করে বিএনপির সমর্থকেরা, নেতারা তাদের সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলি করছেন, তাতে একটা ধারণা আসছে সামনে, জোরদার হচ্ছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি যে সেনাকর্তাদের দ্বারা একটা সময় নির্যাতিত হয়েছিলেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, যেটা 2007-8 সালে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকার যেটা সেনা সমর্থিত শুধু নয়, বলা চলে যে সেনাবাহিনী পরিচালিত সরকার, সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পদে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং তিনি ছিলেন তৎকালীন যে সেনাপ্রধান মঈন আহমেদ, তার ঠিক পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন। এবং তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল বাংলাদেশের সব রাজনৈতিক দলের, বিএনপি এবং আওয়ামী লীগ যে প্রধান দুটি দল, সেই প্রধান দুই দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল এবং একই সময় গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমানও, তাকেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই সময় যে গুরুতর অপরাধের বিরুদ্ধে তদন্তের জন্য যে জাতীয় সমন্বয় কমিটি তৈরি হয়েছিল সেনা এবং অন্যান্য বাহিনীকে নিয়ে, তার মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন এই সেনাকর্তা, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর 9ম ডিভিশনের তৎকালীন সময়তে জিওসি ছিলেন এবং খুবই প্রভাবশালী ছিলেন। তখনই তার বিরুদ্ধে অভিযোগগুলি ছিল যে সেনা কারাগারে এবং অন্যত্র তারেক রহমানের ওপর নিপীড়ন, নির্যাতন, শারীরিক নির্যাতন, এই সব কিছু যে হচ্ছিল, তার পেছনে মাসুদ উদ্দিন চৌধুরীর একটা বড় ভূমিকা ছিল। সেনা সমর্থিত সরকার তারা যে দুই নেত্রীকে গ্রেপ্তার করেছিল এবং উদ্দেশ্য ছিল যে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করে দেওয়া এবং এর যেটাকে খুব জনপ্রিয়ভাবে বলা হয় যে -2 ফর্মুলা কার্যকর করা। যদিও সেনাবাহিনীর একাংশের বক্তব্য ছিল যে বিষয়টি মোটেই -2 শুধু ছিল না, -4 ছিল, অর্থাৎ খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান, অন্যদিকে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়, এই চারজনকেই বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগ ও বিএনপিকে নেতৃত্ব শূন্য করে দিয়ে বাংলাদেশে অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। এই যে গোটা বিষয়টাই ছিল একটা মার্কিন ষড়যন্ত্র বা মার্কিন পরিকল্পনা। সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কিন্তু এইটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচিত একটি অধ্যায়। এবং এই যে 1/11 অর্থাৎ 2007-এর 11 জানুয়ারি যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, সেই সরকার গঠনের পেছনেও কিন্তু এই সেনাকর্তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটি ছিল, যেটা বিএনপি বরাবর করে আসছিল, যে তিনি এই সেনাকর্তার নির্দেশেই তারেক রহমানের উপর মানসিক এবং শারীরিক নিপীড়ন, নির্যাতন হয় এবং তার ফলে তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান এবং সেই আঘাতের চিকিৎসার জন্য তাকে লন্ডন যেতে হয়েছিল। তারপর দীর্ঘ 17 বছর তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তারপর সেখান থেকে ফিরে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। বিএনপির নেতা কর্মীরা তাদের সমাজ মাধ্যমে যে পোস্ট করছেন, তা থেকে এই ধারণা সবচেয়ে বেশি দানা বাঁধছে যে
এটা তারেক রহমানের প্রতিশোধ নেওয়ার পালা। তিনি শুরু করেছেন প্রতিশোধ নেওয়া, অর্থাৎ যে সেনাকর্তারা তাকে ওইভাবে অপদস্থ করেছিলেন, তার মাকে দিনের পর দিন জেলে আটকে রেখেছিলেন, তিনি তাদের এবার আস্তে 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 দেখে নেবেন এবং মাসুদ উদ্দিন চৌধুরীকে দিয়ে সেটা শুরু হলো। এরপর কে, এই প্রশ্ন এখন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা এবং কর্মরত সেনাবাহিনীর মধ্যে এটা এখন একটা বড় প্রশ্ন। যদিও তৎকালীন সময়ে প্রধান সেনাকর্তাদের অনেকেই, বিশেষ করে সেনাপ্রধান মঈনউ আহমেদ সহ অনেকেই এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, এরা সকলেই কিন্তু বিদেশে আছেন। ফলে দেশে যে খুব গুরুত্বপূর্ণ কেউ আছেন এমনটি নয়, কিন্তু যারা আছেন তাদের জন্য অবশ্যই তারেক রহমানের সরকার একটা দুশ্চিন্তার কারণ। এখন প্রশ্ন কতগুলি আছে যে কেন এতদিন পরে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো এবং তিনিই বা কেন আশঙ্কা করেননি যে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এবং আশঙ্কা যদি করে থাকতেন তাহলে তো তার দেশে থাকার কথা নয়। তাহলে একটা ধারণা বোঝা যায় যে কোনো একটা পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে অতীতে যা হয়েছে হয়েছে, তারেক রহমান কারোর ওপর কোনো প্রতিহিংসার পরায়ণ হবেন না। এবং তারেক রহমান দেশে ফেরার পর এই কথা তিনি প্রকাশ্যে বলেও ছিলেন যে আমার দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার কোনো আচরণে কেউ যদি আঘাত পেয়ে থাকেন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ফলে এবং শুধু তাই নয়, এই সেনাকর্তা যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু তারেক রহমান বা খালেদা জিয়া এই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়, মানে দূর সম্পর্কের আত্মীয় নয়, ঘনিষ্ঠ আত্মীয়। যেমন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি শেখ হাসিনার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ নিকট আত্মীয়, তেমনি মাসুদ উদ্দিন চৌধুরী খালেদা জিয়ার পরিবার তারেক রহমানের পরিবারের একেবারে ঘনিষ্ঠ আত্মীয়। তা সত্ত্বেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি খালেদা জিয়াকে অপদস্থ করেছেন, তারেক রহমানকে অপদস্থ করেছেন এবং বাংলাদেশকে রাজনীতি শূন্য করা, দুটি দলকে নিকেশ করে দেওয়া, এসব কাজকর্মের ব্যাপারে ষড়যন্ত্রে তিনি লিপ্ত ছিলেন। আবার এটাও দেখার যে 2008 সালে তাকে তত্ত্বাবধায়ক সরকার অস্ট্রেলিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেয় এবং সেখানে 3 দফা তার যে কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল সেইগুলি সবই করেছিলেন শেখ হাসিনা। কারণ 2009-এর গোড়াতে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ফিরে আসেন। বিএনপির একটা বরাবরের অভিযোগ ছিল যে তত্ত্বাবধায়ক সরকার যদি দীর্ঘ সময় বাংলাদেশে অর্থাৎ 2 বছর ওইভাবে তারা যদি না থাকতো এবং তারা যদি শুধু নির্বাচন দিয়ে চলে যেত তাহলে সেই নির্বাচনে তারাই ক্ষমতায় আসতো, কিন্তু সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। একথা ঠিক যে বাংলাদেশে যে কোনো সরকারি বলা যাক বা যে কোনো প্রতিষ্ঠান, তাদেরকে এই দুটি দলের কোনো একটি দলের শত্রু এবং কোনো একটি দলের মিত্র হিসেবেই কাজ করতে হয়। যেমন আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার, যেটা মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকার বিএনপিকে আশ্রয় করেছিল। তার কারণ এই সরকার প্রতিষ্ঠা হয়েছিল আওয়ামী লীগ দেশ থেকে উৎখাত হওয়ার পর। আওয়ামী লীগ সরকার দেশ থেকে উৎখাত হওয়ার পরে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ফলে তিনি বিএনপি এবং জামায়াতে ইসলামীকে আশ্রয় করেছিলেন। তেমনি তত্ত্বাবধায়ক সরকার তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করলেও পরবর্তী সময়তে আওয়ামী লীগের সঙ্গে তাদের সখ্য তৈরি হয় এবং আওয়ামী লীগও তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়। এগুলো সবই ইতিহাসে আছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা নিয়মিত চর্চা করেন তারা এগুলি জানেন। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফেরে, তারপর টানা 16 বছর ক্ষমতায় ছিল। ফলে বিএনপির তো একটা রাগ আছেই সেই সময়কার সেনাকর্তাদের ওপরে, কিন্তু তারপরেও প্রশ্ন যে এই রাগটা আছে স্বাভাবিক জেনেও মাসুদ উদ্দিন চৌধুরী কেন তিনি দেশে ছিলেন। তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। বাংলাদেশ থেকে বিশেষ করে 5 আগস্টের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেকেই কিন্তু মামলা মোকদ্দমা হওয়ার আগেও পালিয়ে গিয়েছেন, দেশ ছেড়েছেন। এবং এই যে আমি যে কথা বলছিলাম যে তিনি আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ ছিলেন, 2 বার জাতীয় পার্টির হয়ে এমপি হয়েছিলেন এবং সেই এমপি হওয়ার পেছনেও শেখ হাসিনা তথা আওয়ামী লীগের একটা হাত ছিল। তারাই তাকে জাতীয় পার্টির হয়ে এমপি করার হওয়ার সুযোগ করে দিয়েছিল। ফলে সব মিলিয়ে
আওয়ামী লীগের সঙ্গে তার একটা যে ঘনিষ্ঠতা, এটা নিয়ে এটার মধ্যে কোনো লুকোছাপার বিষয় নেই। তারপর তিনি খুব বড় ব্যবসা করেছেন সামরিক সেনাবাহিনীতে থেকে অবসর নেওয়ার পরে। তার এটা বড় পরিচয় ছিল যে তিনি ঢাকায় হোটেল রেস্তোরাঁ তার বড় ব্যবসা, এবং তিনি দুবারের সাবেক এমপি। তারপরেও কেন তিনি দেশে ছিলেন, এইটা একটা বড় প্রশ্ন। যে তার মানে অবশ্যই বিএনপির শীর্ষ নেতৃত্ব, সেনাবাহিনী এবং স্বয়ং তারেক রহমানের কাছ থেকেও যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো একটা আশ্বাস না পেয়ে থাকেন, তাহলে তার দেশে থাকার কথা নয়। এমন নয় যে তার পয়সা কড়ি নেই, তিনি দেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে গিয়ে থাকতে পারবেন না, মোটেই বিষয়টি তা নয়। অনেক দেশের সঙ্গেই তার কিন্তু খুব ভালো সম্পর্ক, প্রতিবেশী অনেক দেশের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, অনেক প্রতিবেশী কিছু দেশে তার নিয়মিত যাতায়াত ছিল, ফলে তার পক্ষে দেশ ত্যাগ করাটা খুব কঠিন কিছু ছিল না, কিন্তু তিনি দেশেই ছিলেন। স্বভাবতই প্রশ্ন এটা আসছে যে তাহলে কি সত্যি তারেক রহমান বা বিএনপির বর্তমান সরকারি নেতৃত্ব, তাদের অঙ্গুলি হেলনেই পুলিশ এই সাবেক সেনাকর্তাকে গ্রেপ্তার করলো? এই প্রশ্নটা কিন্তু আছে। প্রশ্নটা এই জন্যে আছে যে এই যে মাসুদ উদ্দিন রহমান, এই চৌধুরী, মাফ করবেন, তিনি তার কর্মকাণ্ডের মধ্যে একটা সময় কিন্তু শোনা গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটা সময় পর্যন্ত তাকে যেমন, বা সেই সময় সেনাবাহিনীকে যেমন সমর্থন জুগিয়েছে, কিন্তু সেনাবাহিনীর অনেক কাজকর্মের ব্যাপারে তাদের আপত্তিও ছিল। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের একাংশের যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতাকে মার্কিন নেতৃত্ব, মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভালোভাবে নেয়নি। যদিও পরবর্তী সময়তে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের আর তেমন কিছু করার ছিল না। এখন বাংলাদেশে আমি ঢাকাতে যা কথাবার্তা বলেছি, তাতে কেউ কেউ এটা মনে করছেন যে এই সেনাকর্তাকে গ্রেপ্তার করা এবং মানব পাচারের মতন অভিযোগে গ্রেপ্তার করা, এটার সঙ্গে অনেকেই একটা মার্কিন যোগ দেখতে পাচ্ছেন, যেটা শুধুই তারেক রহমান নয়, বা হয়তো তারেক রহমান নাও হতে পারেন, বিএনপি সরকার নাও হতে পারে, এটা হতে পারে মার্কিন চাপের কাছে সরকার এবং পুলিশ খানিকটা আত্মসমর্পণ করলো। অর্থাৎ মার্কিন লবির চাপ আছে যে এই সেনাকর্তাকে জেলে পুরতে হবে, তাকে তার সাজার ব্যবস্থা করতে হবে। তার কারণ তিনি আমেরিকার কথা মতন সেই সময় পুরোপুরি চলেননি, এইরকম একটা বিষয় কিন্তু তখনও আলোচনায় ছিল, এবং তার গ্রেপ্তারির পরে আবার সেই আলোচনা কিন্তু আমি অনেক জনের কাছে শুনলাম। ফলে আজকে বাংলাদেশে এই সেনাকর্তাকে গ্রেপ্তারি নিয়ে যে আলোচনা, সেই আলোচনাতে একেবারে সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছানো যাবে না এখনই যে তারেক রহমান বদলা নেওয়া বা প্রতিশোধ নেওয়ার জন্যেই এই সেনাকর্তাকে জেলে পুরলেন বা গ্রেপ্তার করালেন, নাকি এর পেছনে অন্য কোনো হাত আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সংযোগ থাকার বিষয়টি, এই বিষয়টি কিন্তু আলোচনায় আছে। এখন দেখার যে সত্যি অন্য কোনো কিছু বেরোয় কিনা, বা আরও কোনো সেনাকর্তা গ্রেপ্তার হন কিনা, সাবেক সেনাকর্তা, বর্তমান সেনাকর্তা, যাদের বিরুদ্ধে তারেক রহমানের অভিযোগ ছিল, বিএনপির অভিযোগ ছিল, এরকম কোনো কিছু হয় কিনা, তাহলে কিন্তু তখন ধরে নেওয়াই যাবে যে তারেক রহমান তিনি দেশে ফিরে যাই বলে থাকুন না কেন, এখন তিনি বদলা নিতে চলেছেন। আমি জানি না যে সেরকম একটা অস্থির পরিস্থিতির দিকে বর্তমান সরকার এগোবে কিনা, তার কারণ আন্তর্জাতিক পরিস্থিতি মোটেই অনুকূল নয়, অর্থনৈতিক সমস্যায় জর্জরিত সরকার। এই সময় রাজনৈতিকভাবে এই প্রতিহিংসার পথে সামগ্রিকভাবে হাঁটবে কিনা বিএনপি সরকার, সেটা তাদের সিদ্ধান্ত। আমরা শুধুমাত্রই পর্যবেক্ষকের ভূমিকায় থাকতে পারি। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।